শুভ দুপুর সবাইকে। আজকে আমাদের প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল এর দুটি লেকচার যে লেকচারটি আজকে দেখব সেটি হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস এর উপরে। আশা করি সবাই দেখতে পাচ্ছি আমরা এবং শুনতে পাচ্ছি। আশা করি ক্লিয়ার। প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস। তো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস যেটা লেকচার আজকে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল এ সেটা আজকে দেখব। তো ক্লাসের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে একটা আমাদের অতি পরিচিত বাহন যানবাহন যেটাকে আমরা অনেকে অনেক কিছু বলি। তো সেটার একটা ছবি আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো মানুষ নিয়ে যাতায়াত করছে। তো এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আজকে যে লেকচারটি আমরা দেখব প্রোডাক্ট এন্ড সার্ভিসেস সেই দুটোরই প্রতিফলন এখানে ঘটতেছে। একাধারে এটি একটি প্রোডাক্টস যেটি দেখা যায় ভিজিবল এবং সেই সাথে এটি কিছু সেবা দিচ্ছে যেটাকে আমরা সার্ভিস বলতেছি। তো চলো আজকে আমাদের এই প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে আমরা কথা বলবো। এই সম্পর্কে জানবো যেহেতু আগের লেকচারে আমরা প্রোডাকশন সম্পর্কে জেনেছি। তো প্রোডাক্ট এবং সার্ভিসের ভিতরে কিছু পার্থক্য আছে। তো প্রথমেই আমাদেরকে প্রোডাক্ট কি সেটা জানতে হবে। প্রোডাক্ট বলতে এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি সবগুলোই প্রোডাক্ট। বলা হচ্ছে যে product can be defined as a tangible and visible output of production system that serves a need or satisfy a want. যেটা একটা চাহিদাকে ফুলফিল করে, সার্ভিসও চাহিদাকে ফুলফিল করে, কিন্তু প্রোডাক্টটা হচ্ছে সেটা দেখা যায়, ছোঁয়া যায়, সেটাকে আমরা বলছি। So a product can be defined as a tangible and visible output of production system that serves a need of satisfy a want. একটা চাহিদাকে ফুলফিল করে। So tangible products are often to be easier to market as they can shown, demonstrate, touch, display and easier for your audience to understand in terms of value whether they are needed. তাহলে প্রোডাক্টটা হচ্ছে প্রোডাকশন সিস্টেমের সেই আউটপুট যেটাকে আমরা দেখতে পাই, টাচ করতে পারি, যেটা একটা স্পেসিফিক চাহিদাকে পূরণ করে, সেটাকে আমরা বলতেছি প্রোডাক্ট। ওকে, নাও প্রোডাক্ট নিয়ে আমাদের কোনো নাই, কনফিউশন নাই। তাহলে যেটা প্রোডাকশনের মাধ্যমে ট্যানজিবল থিংস দেখা যাচ্ছে, ছোঁয়া যাচ্ছে, ধরা যাচ্ছে, সেটাকে আমরা প্রোডাক্ট বলছি। কোশ্চেন হচ্ছে তাহলে সার্ভিস কোনটা? সার্ভিস শব্দটা দিয়ে আমরা শুনতে পাচ্ছি যে এখানে একটা ছবি দেখা যাচ্ছে, দেখো যে এখানে কতিপয় ব্যক্তি কার ওয়াশ করছেন। তো কার ওয়াশিং কিন্তু একটি সার্ভিস। তাহলে সার্ভিস এটাও একটা প্রোডাকশনের অংশ, বা এটাও একটা আউটপুট, এটাও একটা ডিমান্ডকে, এটা ইচ্ছাকে ফুলফিল করে। বলা হচ্ছে দেখো, সার্ভিসেস আর দ্য নন ফিজিক্যাল, অর্থাৎ দেখা যাবে না এরকম, ইনট্যানজিবল পার্টস, মানে ফিজিক্যাল নয় এরকম, দেখা যাবে না এরকম, অফ আর ইকোনমি as opposed to goods, আমাদের যে জিনিসপত্র তাদের উল্টোটা, which can be touch or handle, যেটা টাচ এবং হ্যান্ডেল করা যাবে না, বাট সেটার যে ডিমান্ড বা ইচ্ছাটা সেটা কিন্তু ফুলফিল করা যাবে। ওকে, সো সার্ভিসেস হচ্ছে নন ফিজিক্যাল আর নন টাঞ্জিবল ইনটাঞ্জিবল থিংস। ওকে, যেমন কাস্টমার কেয়ার, কাস্টমার কেয়ার তোমার সমস্যার সমাধান দিচ্ছে, এটা তো। তারপরে এখানে অনেকগুলো রয়েছে, যেমন গভর্নমেন্ট অফিসে চাকরি, চাইল্ড কেয়ার, ক্লিনিং, মেইনটেনেন্স, কনসাল্টিং, এডুকেশন, ট্রেনিং, এন্টারটেইনমেন্ট, ফিনান্সিয়াল সার্ভিসেস, অল দোজ থিংস আর সার্ভিস। হাউসকিপিং, হাউস ক্লিনিং, এগুলো কিন্তু টাচ করা যাচ্ছে না, ঠিক আছে, বা এটার যে উপযোগিতাটা আমরা নিচ্ছি। তাহলে সার্ভিস ইজ এ ট্রানজাকশন হুইচ নো ফিজিক্যাল গুডস আর ট্রান্সফার, সেখানে কিন্তু কোনো গুডস আদান প্রদান হচ্ছে না, যে আমাকে 1 কেজি চিনি দাও, 1 কেজি চাল দাও, এটা কিন্তু এরকম কিন্তু কোনো কিছু আদান প্রদান হচ্ছে না। ফ্রম দ্য সেলার টু দ্য বায়ার, সেলার টু দ্য বায়ার, যে আমরা মনে করো যেমন টিচার, একজন টিচার সে টিচিং করছে, সে কিন্তু এরকম কোনো গুডস কিন্তু দিচ্ছে না, বাট সে কিন্তু সেবা প্রদান করছে। একজন ডাক্তার, একজন নার্স, ওকে, সে কিন্তু কোনো কিছু দিচ্ছে না, বাট সে কিন্তু সেবা প্রদান করছে, দিস ইজ সার্ভিস। বাট তাদের যে ডিমান্ড সেটাকে কিন্তু ফুলফিল করছে, ইচ্ছাটাকে কিন্তু ফুলফিল করছে। সো দ্য বেনিফিটস অফ সাচ সার্ভিস আর হেল্ড টু বি ডেমনস্ট্রেটেড বাই দ্য বায়ার উইলিংনেস টু মেক দ্য এক্সচেঞ্জ। ওকে, তো আমাদের নানা প্রকার সার্ভিস প্রচলিত আছে। তাহলে প্রোডাকশনের আউটপুট হিসেবে আমরা প্রোডাক্ট পাই এবং একই সাথে সার্ভিস পাই। ওকে, সো প্রোডাক্ট এবং সার্ভিস আশা করি ক্লিয়ার, যে প্রোডাক্ট এবং সার্ভিস দুটোই আমাদের ইচ্ছাগুলোকে পূরণ করে, কিন্তু প্রোডাক্ট হচ্ছে যেগুলো ধরা, ছোঁয়া, দেখা, টাচ, অনুভব সবই করা যায়, বাট সার্ভিস যেটা সেটা কিন্তু এই ধরা, ছোঁয়া এগুলো করা যায় না। ওকে, এভাবে আমরা আলাদা করতে পারি বা ক্যাটাগরাইজ করতে পারি প্রোডাক্ট এবং সার্ভিসকে। ওকে,
এপাশে যদি আরো কিছু দেখি যেমন হেলথ কেয়ার, পার্সোনাল হেয়ার, বিউটি পার্লার যেটা, তারপর মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং, টেলিকমিউনিকেশন, ট্যুরিজম, অল আর সার্ভিসেস। ওকে? তো তুমি হোটেলে একটা রুমে থাকবা, সেখানে কিন্তু তোমাকে কোনো কিছু দিচ্ছে না তারা, বা কিন্তু তুমি তাদেরকে তাদের সেবাটা নিচ্ছ এবং সেই সাথে তুমি কিন্তু পে করছো। তোমার ইচ্ছাটা ফুলফিল করছে। যেমন এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। এক্সাম্পলস অফ গুডস, যেমন এই পাশের গুলো সবগুলোই কিন্তু গুডস, যেমন ব্যাডমিন্টন, তারপর মোবাইল ফোন, তারপর হচ্ছে টিভি, কার। পাশের গুলো কিন্তু সার্ভিসেস, যেমন কার ওয়ার্কশপ, এখানে মেরামত করছে, টিভি রিপেয়ার, তারপরে মোবাইল ফোন রিপেয়ার করি না আমরা, তারপরে হচ্ছে টেনিস কোচ, যিনি টেনিস শিখান, তার যে সেবাটা বা তার যে লার্নিং মেথড বা তার যে লার্নটা বা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বা ধরতে পারছি না, বাট সে কিন্তু কিছু দিচ্ছে। ইটস নট গুডস। ওকে? যে টেনিস শিখছে তার কিন্তু ইচ্ছাটা ফুলফিল হচ্ছে। ওকে, এপাশে আরো কিছু রয়েছে যেমন পিওর সার্ভিসেস, টিচিং, হাউস ক্লিনিং, প্লাম্বিং রিপেয়ার, রেস্টুরেন্ট, মেট অফ মিজার, ক্লোদিং, new car, radio, etc. These are the services. Okay. So product and services, hopefully সবাই clear. Now, what is the basic difference between a product and services? So product and services এর ভিতরে যদি আমরা পার্থক্য করি তাহলে product is a tangible, it's a physical, can be held, seen and movable. দেখা যাবে, প্রত্যক্ষ করা যাবে, seen, move করা যাবে। A service is intangible that can be felt or be touched. সেটা টাচ করা যাবে না। Okay? A product value is delivered by the customer, the value of service offered by the service provider. মনে করো প্রোডাক্ট ভ্যালু 1 কেজি লবণের দাম 30 টাকা, এটা একটা প্রোডাক্ট ভ্যালু বলছি আমরা, বাট সার্ভিসের এটা প্রোভাইড, সার্ভিসটা যারা প্রোভাইড করবে তারা কিন্তু বলে দেয় যে আমাদের বাসায় যে মেসে বা আমাদের বাড়িতে যে গৃহকর্মী কাজ করে তার মাস গেলে এত টাকা দিতে হবে। দিস ইজ দ্য সার্ভিস প্রোভাইডার অফার করে। কাস্টমার কেয়ার অফ দ্য প্রোডাক্ট ইজ লিমিটেড, বাট কাস্টমার কেয়ার অফ ক্রিটিক্যাল কম্পোনেন্ট অফ এ মার্কেটিং অফ সার্ভিসেস থাকে, বিশেষ করে যেমন নাইট গার্ড, অর্থাৎ আমাদের যে সিকিউরিটি পারপাস, সিকিউরিটি গার্ডরা কাজ করে বা সিকিউরিটি অফিসাররা কাজ করে। হ্যাঁ, প্রোডাক্ট ক্যান বি স্টোরেড ফর ফিউচার ইউজ। হ্যাঁ, আমরা আজকে লবণ উৎপাদন করলাম, সেই লবণ রেখে দিতে পারি, বাট সার্ভিস তো আমরা রেখে দিতে পারবো না, তাই না? সার্ভিস নিতে হবে, এটা স্টোর করার কোনো সুযোগ নেই। প্রোডাক্ট ক্যান বি ওন্ড, বাট সার্ভিস তো তুমি নিজের করে নিতে পারবো না। কাস্টমার কেয়ার এর তোমার সার্ভিস বা সিকিউরিটি গার্ডের সার্ভিস তুমি কিভাবে নিজের করে নিবা? বাট তুমি যদি প্রোডাক্ট কিনে রাখো সেটা তোমার হয়ে থাকবে। দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট ডিপেন্ডস অন ইটস নেচার, কোয়ালিটি অফ দ্য সার্ভিস ডিপেন্ডস সার্ভিস প্রোভাইডার হু শেপস ইট। মনে করো নার্স রয়েছে, তারপর সিকিউরিটি গার্ড রয়েছে, হাউস কিপিং রয়েছে, তারপর গৃহ আরো নানা প্রকার লোকজন রয়েছে। তো নানা ধরনের লোকজনের সেবা নানা রকম। ঠিক আছে না? আমরা যেমন মাছ কিনতে যাই বাজারে, মাছ কেটে কুটে দেয়, এটা একজন সার্ভিস প্রোভাইডার। ঠিক আছে? তাহলে সার্ভিস প্রোভাইডার যেরকম করে চাইবে সে তার সেবাটাকে সেভাবেই রিপ্রেজেন্ট করবে। বাট কোয়ালিটি অফ এ প্রোডাক্টস ডিপেন্ডস নেচার। আমরা লবণ তো লবণই, তাই না? এ প্রোডাক্ট ক্যান বি রিটার্ন টু দ্য সেলার, রিটার্ন করা যায়, বাট এ সার্ভিস কান্ট রিটার্ন টু দ্য সেলার। তুমি একজনের কাছে সেবা নিয়ে তাকে সেই সেবা তো কখনো রিটার্ন করতে পারবে না। বলা হচ্ছে দ্য বিলিং প্রসেস অফ এ সার্ভিস ইজ অন অফ দ্য ট্রানজাকশন, and the billing process can be continuous in form of the subscription or service rendered. The easily compared to the quality of products, it is difficult to compare quality service offered. Product can be quantified numerically, service can be quantified terms of number. আমরা নাম্বার দিয়ে কখনো সার্ভিসকে লিমিট করতে পারবো না বা সীমাবদ্ধ করতে পারবো না। সো মোটামুটি আমরা কয়েকটা যদি পার্থক্য দেই পরীক্ষায় তাহলেই হয়ে যাবে। এবং আমরা যেহেতু নিজের মতো করে লিখবো, সো আমাদের প্রথমে বুঝতে হবে যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা কি। এই অ্যাকচুয়াল ডিফারেন্সটা যদি আমরা বুঝতে পারি দেন ইটস ইজিলি। ওকে, সো সবাই আমরা প্রোডাক্ট এবং সার্ভিসের সাথে পরিচিত। নাও পার্সিং প্রোডাক্টস এন্ড সার্ভিসেস, এই যে প্রোডাক্ট এবং সার্ভিস কেনা বেচা হয়, প্রোডাক্ট এন্ড সার্ভিস কেনা বেচার ক্ষেত্রে আমরা তিনটা ট্রেড রুলস আসলে ফলো করি। সেটা হচ্ছে বিজনেস টু বিজনেস, বিজনেস টু বিজনেস, বিজনেস টু কাস্টমার, কাস্টমার না কনজিউমার, কাস্টমারও বলতে পারি, এন্ড কনজিউমার টু কনজিউমার। তো পার্সিং প্রোডাক্টস এন্ড সার্ভিসেস এর ক্ষেত্রে প্রথমত বিজনেস টু বিজনেস যেটা হচ্ছে প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ
A purchaser, buyer or procurement specialist is employed a company or negotiate with the best deal with a compromise supplier. যেমন বিজনেস টু বিজনেস আমরা কি করি, আমাদের টেক্সটাইল মিল ফ্যাক্টরি রয়েছে, সেটা একটা বিজনেস, এবং তারা কি করছে, যেমন H&M, যারা বা এদের মতো সিএনডে, এদের মতো বায়ারকে কি করছে, প্রোডাক্ট উৎপাদন করে দিচ্ছে। তাহলে এই যে ট্রান্সফারটা, প্রোডাক্ট পারচেসটা, এটা কিন্তু হচ্ছে বায়ার টু বায়ার বলা হচ্ছে, অর্থাৎ বিজনেস টু বিজনেস কে আমরা বলছি। সেকেন্ডলি, আমরা যখন বলতেছি যে বিজনেস টু কনজিউমার, কনজিউমার কারা, যারা ছোট ছোট আমরা যারা ভোক্তা, কনজিউমার, কনজিউম করি, তাদেরকে শপ or অনলাইন স্টোর ইজ এ ইন্ডিভিজুয়াল। মনে করো ওই সিএনডে, তারপর এরা কি করছে, বা যারা বাংলাদেশে লবণের ডিলার রয়েছে, তারা কি করে, ওই ব্যবসায়ীদের কাছ থেকে লবণ কিনে রিফাইন করে সেটাকে প্যাকেটজাত করে কোম্পানি উৎপাদন করে। ওই লবণ কেনা এবং কোম্পানি, সেটা তাদের। এখন ওই প্রোডাক্টটাকে যখন তোমার বাড়ির পাশে খুচরা দোকানদার কি করছে, বিক্রি করছে, তখন সেটাকে আমরা বলতেছি বিজনেস টু কনজিউমার। অর্থাৎ a shop or online store sell their goods individual customer. ওকে, তোমার বাড়ির পাশের মুদি দোকানে যেটা বিক্রি করছে, যেভাবে বিক্রি করছে, সেটাকে আমরা বিজনেস টু কনজিউমার বলছি। এরপরে যদি বলি কনজিউমার টু কনজিউমার, এখন তোমার মনে করো একটা ফোন তুমি বেচে দিবা, তোমার আরেক বন্ধু সেটা কিনবে, এটা হচ্ছে যে কনজিউমার টু কনজিউমার। যেমন বাংলাদেশে এরকম অনেক সাইট আছে, যেমন বিক্রয়.com, OLX, ইবে ইত্যাদি। বলা হচ্ছে individual people sell to their other individuals through the classified advertisement or newspaper, that means or advertising, সেটা অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে হতে পারে, নাও হতে পারে। সো more and more people use the internet on daily basis, অর্থাৎ যে কোনো মাধ্যমেই হোক না কেন, সেটা যখন আমাদের যে কেনা বেচাটা যখন ব্যক্তি পর্যায়ে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল হবে, সেটাকে আমরা বলতেছি কনজিউমার টু কনজিউমার। ওকে, hopefully this is much more clear all of you. Purchasing products and services, business to business, business to consumer or customer, and consumer to consumer. Okay, so the next step, the next slide about our product life cycle. So this is much more important for today's lecture. Product life cycle, or PLC. Product life cycle, what do you mean by product life cycle? Here is the term life cycle, অর্থাৎ আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবন দিয়ে উদাহরণ দেই, তাহলে লাইফ সাইকেলটা কিরকম, আমরা জন্মগ্রহণ করি ছোট থেকে, একটা ভ্রূণ থেকে জন্মগ্রহণ করার পর সেটা বড় হই, বড় হওয়ার পর পৃথিবীতে আসি, তারপর ছোট থেকে বড় হয়ে উঠি, তারপর বড় হয়ে কি আবার সেম ভাবে বুড়ো হতে হতে একসময় মরে যাই। দিস ইজ দ্য লাইফ সাইকেল অফ এ হিউম্যান বিং। তো সেরকম একটা প্রোডাক্টেরও কিন্তু লাইফ সাইকেল আছে, অর্থাৎ একটা প্রোডাক্ট উৎপাদন থেকে সেটার ইউজ পর্যন্ত, বা সেটাকে আমরা লাইফ সাইকেল বলতে পারি। বাট এখানে লাইফ সাইকেলটা বলতে একটু ভিন্নভাবে বলছে, যে ইকোনমিক্স এর ভাষায় বলবো, বা এই টার্মস আমরা একটু দেখবো যে কি বলছে। প্রোডাক্ট লাইফ সাইকেল বলতে কি বোঝাচ্ছে, যে the product life cycle is the process of a product goes through from when it is first introduced into the market until the decline and is removed from the market. The life cycle of 4 stages: introduction, growth, maturity and decline. দেখো সহজ ভাবে বলি, একটা প্রোডাক্ট যখন বাজারে প্রথম আসে, সেটা প্রথমে ইন্ট্রোডাকশন করতে হয়, একটা নতুন প্রোডাক্ট বাজারে আসবে, তারপর সেটা ইন্ট্রোডাকশন হলে মার্কেটে তার চাহিদা বাড়বে, মানুষ লোকজন গ্রোথ স্টেজে থাকবে, মানুষ লোকজন কিনবে, কিনতে কিনতে সেটা ম্যাচিউরিটি চলে যাবে, অন্য সব প্রোডাক্টের মতো সেটাও মার্কেটে একজন কমন প্রোডাক্ট হিসেবে থাকবে, এবং আস্তে আস্তে বাজারে আরো নতুন কোনো প্রোডাক্ট আসবে, মানুষ তখন সেগুলোর দিকে ঝুঁকবে, এবং সেটা তখন আর মানুষ কেউ কিনবে না, বা কিনবে কম, আস্তে আস্তে সেলটা কিন্তু কমে যাবে, তখন সেটাকে আমরা ডিক্লাইন স্টেজ বলছি। তো দেখো আগে যে মনে করো যে আমাদের একটা সময় কি ছিল, হ্যারিকেনের কথা আমরা জানি, যে হ্যারিকেন আগে আমরা কিনতাম, তো হ্যারিকেন একটা সময় মার্কেটে আসছে, যখন ল্যাম্প ছিল, ল্যাম্প থেকে ল্যাম্পের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাওয়ার পর হ্যারিকেন এসেছে মাথায় প্রথমে, সেটা ইন্ট্রোডাকশন হয়েছে, তারপর মানুষ হ্যারিকেন ইউজ করা শুরু করছে, ম্যাচিউরিটি, তারপর একটা সময় গেছে ম্যাচিউরিটি পর্যায়ে, অর্থাৎ গ্রোথের পরে ম্যাচিউরিটি, সবাই হ্যারিকেন ইউজ করছে, তারপর আস্তে আস্তে যখন বিদ্যুতায়িত হয়েছে, লাইট এসেছে, তারপর কিন্তু হ্যারিকেনের ইয়েটা নষ্ট হয়ে গেছে, হ্যারিকেন আর তখন মানুষ কেনে না, তখন এটা কিন্তু ডিক্লাইন স্টেজে চলে গেছে। সো প্রোডাক্ট লাইফ সাইকেল যদি আমরা বলি, প্রোডাক্ট লাইফ সাইকেল কি বলছে, প্রোডাক্ট লাইফ সাইকেল ইজ এ বিজনেস অ্যানালাইসিস দ্যাট attempts to identify a set of common stages in the life of commercial products. In other products, the product life cycle is used to map the lifespan of the products and stages
and during its lifespan. প্রোডাক্ট লাইফ সাইকেল বলতে কিন্তু নট ম্যানুফ্যাকচারিং প্রসিডিউর কে বোঝাচ্ছে না। প্রোডাক্ট লাইফ সাইকেল বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে একটা প্রোডাক্ট মার্কেটে কিভাবে আসবে, মার্কেটে কতদিন থাকবে, তারপর কিভাবে চলে যাবে, দিস এটাকে আমরা বলছি প্রোডাক্ট লাইফ সাইকেল। ওকে, সো বলা হচ্ছে যে while the some products may be prolonged in maturity stage, all products eventually faces the market and several factors, saturation, increase, decrease, demand, etc. একটা প্রোডাক্ট মার্কেটে অনেকদিন ম্যাচিউরড অবস্থায় থাকতে পারে বা তারপর চলে যেতে পারে। যেমন এখন পর্যন্ত মার্কেটে বিভিন্ন প্রকার ড্রিঙ্কস আছে, কোকা কোলা এটা কিন্তু রয়ে গেছে বা এটা কিন্তু ম্যাচিউরিটি স্টেজে আছে, চলছে, বাট এখন কিন্তু অন্যান্য বিভিন্ন প্রকার ড্রিঙ্কস এসেছে, মানুষ কিন্তু সেগুলো গ্রহণ করছে। ঠিক আছে, তাহলে কোকা কোলা এন্ড এট দ্য টাইম দ্য ম্যাচিউরিটি স্টেজ আস্তে আস্তে সেটা ডিক্লাইনে চলে যাবে, বা আরো কিছু প্রোডাক্ট আছে যেগুলো ডিক্লাইনে চলে যাবে। হ্যাঁ, যেগুলো অনেকে আছে যেগুলো এখনো গ্রোথ স্টেজে আছে, অনেকে আছে যেগুলো ইন্ট্রোডাকশন স্টেজে আছে। ওকে, তো নতুন কোন প্রোডাক্ট যেগুলো মনে করো চিপস তো তৈরি করা হয়েছে, বোম্বে পটেটো চিপস আমরা সেই কাল থেকে খাই, ছোটবেলা থেকে খাই। তো এই চিপসের পাশাপাশি এখন দেখো মার্কেটে আরো নানা প্রকার চিপস এসেছে, তারা কিন্তু ইন্ট্রোডাক্টরি হচ্ছে, তাদের মানুষ খাচ্ছে, টুইস্ট, মিস্টার টুইস্ট থেকে শুরু করে আরো ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তারপর সেটা নানাভাবে অ্যাডভার্টাইজমেন্ট করছে অনেকগুলোই। পটাটো কিন্তু ম্যাচুরিটি, যেটা পটাটো ক্র্যাকস বা পটাটো, সেটা কিন্তু ম্যাচুরিটি স্টেজে আছে। ঠিক আছে, সো দিস আর দা product life cycle, and this procedure, these stages are known as the product life cycle. Okay, let's discuss about briefly about these stages. সো এখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেওয়া আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রোডাক্ট ইন্ট্রোডাকশনে আস্তে 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 সে কি করবে, উপরের দিকে উঠছে, গ্রোথ, দিস ইজ ম্যাচুরিটি, চলবে, তারপর একটা সময় আস্তে আস্তে সেই ব্যবহারটা কমে যাবে। তো এটার একই জিনিস সেলস এর সাথে প্রফিটের একটা রিলেশন দেখিয়েছে, যে প্রোডাক্টটা যখন ডেভেলপমেন্ট স্টেজে এবং ইন্ট্রোডাকশন স্টেজে থাকবে তখন কিন্তু কোম্পানির লস হয়। কোম্পানি কিন্তু তখন যে সেম প্রোডাক্ট আমরা বাজারে দেখি, সেম প্রোডাক্ট অন্য কোম্পানির কিন্তু একটু দাম কম থাকে, বা কেন কম থাকে, কারণ এটা হচ্ছে এটা ইন্ট্রোডাক্টরি স্টেজে আমাদেরকে ধরতে চাচ্ছে কাস্টমারটাকে, সেজন্য কোম্পানির লস হলেও সে এই প্রোডাক্টটা মার্কেটে ছাড়ছে তখন। সো ইন্ট্রোডাক্টরি স্টেজে কিন্তু প্রোডাক্টটার সেলটা কম হয় এবং সেই সাথে প্রাইসটাও কম থাকে, তখন হচ্ছে যে আমাদের লস হয় একটু আর কি, প্রফিট হয় না। এরপরে এটা আস্তে আস্তে গ্রোথ স্টেজে যাবে, তখন প্রফিট বাড়বে, ম্যাচুরিটি স্টেজ পর্যন্ত থাকবে, আবার সেলস গেলে তখন সেটা সেলস ডিক্লাইন করার সাথে সাথে আমার প্রোডাক্টটার প্রফিটটা ডিক্লাইন করবে। ওকে, তো ইচ এন্ড এভরি স্টেজ যদি আমরা আলোচনা করি এখন, যে ইন্ট্রোডাকশন স্টেজ অফ পিএলসি বা প্রোডাক্ট লাইফ সাইকেলের যদি ইন্ট্রোডাকশন স্টেজ আলোচনা করি, তাহলে যেটা দেখায় যে নরমালি ইন্ট্রোডাকশন শব্দটা দিয়ে আমরা বুঝতেছি যে পরিচিতিকরণ। তুমি যদি একজন নিজে উদ্যোক্তা হও, বাজারে এক প্রকার নতুন কেক আনতেছো তুমি তৈরি করে, হোমমেড, বা নতুন একটা ব্যবসা তৈরি করছো, তো সেটার ইন্ট্রোডাকশন তো তোমাকে করতেই হবে, সেটা নানাভাবে হতে পারে। বলা হচ্ছে যে ওয়ান্স এ প্রোডাক্ট, কি বলা হচ্ছে, ওয়ান্স এ প্রোডাক্ট হ্যাজ বিন ডেভেলপড, দ্য ফার্স্ট স্টেজ ইজ ইন্ট্রোডাকশন স্টেজ। In this stage, the product is being released into the market, and when a new product is released, it is often a high strike time to product's life cycle, and although it does not necessarily to make a break of product eventual success, তুমি যে পাবা এমনটা নয়, চলতেই থাক, মানে দিতেই হবে। During the production stage, marketing and promotion at high. In this stage, production stage, marketing and promotion are much more important for your product. Okay, to keep up the market, to the reach the customers, and the company often give the invest most promoting product and to getting the into the hands of the consumer. At this stage, the company first able to get a sense how customer responds to the product, কিভাবে রেসপন্স করবে, নানা প্রকার বিজ্ঞাপনের মাধ্যমে হতে পারে। যেমন আমরা আমির খান, সালমান খান, শাহরুখ খানকে সবাই চিনি, তো এখন সালমান খান, শাহরুখ খান যদি একটা নতুন কোন, এরা বোধহয় কোন কোন ফোনের তো একটা নতুন ফোন মনে করো মার্কেটে আসছে, সেই সেই মার্কেটে এসে নতুন একটা ফোন কোম্পানি এই শাহরুখ খানকে দিয়ে অ্যাডভার্টাইজমেন্টটা করাইলো। তো এই যখন অ্যাডভার্টাইজমেন্টটা করাইলো, অ্যাজ উই নো শাহরুখ খান, তার ফলে তার হাতের যে ফোনটা রয়েছে সেটাও কিন্তু আমরা কি, তার সেই ব্র্যান্ডটা কিন্তু আমরা জেনে গেলাম, সেই নামটা কিন্তু, এই যে অ্যাডভার্টাইজমেন্টটার উদ্দেশ্যই হচ্ছে প্রমোশন, এটার উদ্দেশ্যই হচ্ছে তুমি যে প্রোডাক্টটা তৈরি করেছো সেটা সবাইকে জানানো, না হলে, না জানালে তো মানুষ সেটা সম্পর্কে আগ্রহী হবে না। এন্ড এছাড়াও
বিভিন্নভাবে কনজিউমারকে দেওয়া হয়, ফ্রি দেওয়া হয়, কখনো অনেক সময় দেখো না যে ফেস ওয়াশের ফ্রি ক্যাম্পেইন চলতেছে, মানে কি তোমাকে ফ্রি একটা করে ফেস ওয়াশ দিচ্ছে, কারণটা কি? তারা কোম্পানির লস হচ্ছে না? অবশ্যই লস হচ্ছে, কিন্তু দিস ইজ ইন্ট্রোডাক্টরি ফেজ, যার ফলে তারা কি করছে, তোমাকে দিয়ে তুমি সেটাকে ইউজ করছো, তোমার যদি ভালো লাগে দেন তুমি সেটা বাই করছো। অনেক কোম্পানির ইন্ট্রোডাক্টরি স্টেজে নানা প্রকার পলিসি থাকে যে এটাকে প্রোডাক্টটাকে মানুষের সাথে পরিচিতি করানোর জন্য। সো if they like it, how successful it may be, however it is also often having spending period of company to the granted of the product will pay for its through sales. So cost generally very high at this stage and little competition, যেহেতু মার্কেটে আরো অন্যান্য কম্পিটিটররা আছে, সেখানে তুমি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছ, তাহলে সেখানে তো তোমার লস তো হবেই, এবং সেটার প্রোডাকশন এবং কস্ট থাকবে, সেটার মার্কেটিং কস্ট থাকবে, এবং সেই সাথে তুমি প্রোডাক্টটাও সেই অন্যান্য কম্পিটিটরের চেয়ে কিন্তু একটু কম দামে ছাড়ছো, না হলে তোমার প্রোডাক্ট কিনতে কিন্তু মানুষ আগ্রহী হবে না। মনে করো যে প্রোডাক্টটা জুতা, বাটা জুতা বাজারে অলরেডি এস্টাবলিশ আছে, এখন এই বাটা জুতার মতো তোমার জুতা মানুষ কেন কিনবে? তুমি যখন এই সেম কোয়ালিটিটা দিতে পারবে ল প্রাইসে, অর্থাৎ বাটার থেকে একটু কমে, তখনই কিন্তু কিনবে, এবং মানুষের সেই ট্রাস্টটা কিন্তু তোমার অর্জন করতে হচ্ছে। সো এই যে এই যে আমাদের ইন্ট্রোডাক্টরি ফেজে কিন্তু আমাদের অনেক লস হয়। ওকে, সো ইন্ট্রোডাক্টরি ফেজের ক্যারেক্টারিস্টিক্স গুলো যদি আমরা একটু ইয়ে করে দেখি, তাহলে যদি দেখি সেলস খুবই কম হয়, কস্টের কথা যদি বলি হাই কস্ট হবে, কারণ প্রোডাকশন আছে, মার্কেটিং আছে, অ্যাডভার্টাইজমেন্ট আছে, আবার ছাড়তেছিও কম দামে। প্রফিটস তো এখানে হবেই না, নেগেটিভ। মার্কেটিং অবজেক্টিভস হচ্ছে যে প্রোডাক্ট সম্পর্কে পরিচিত করানো, ট্রায়াল করানো, প্রোডাক্ট কি অফার এ বেসিক প্রোডাক্ট, তারপর প্রাইস, ইউজ, কস্ট প্লাস এটার কস্ট প্রাইসটা সাধারণত কম থাকবে। ডিস্ট্রিবিউশন বলা হচ্ছে যে যত ডিস্ট্রিবিউট করা যায় অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। ওকে, ইন্ট্রোডাকশন গেল, এরপরে আসবে গ্রোথ। মনে করো তোমার প্রোডাক্টটা এখন মার্কেটে চলে এসেছে, মোটামুটি সবাই জানে, অনেকে জানতেছে। আবার দেখো, আজকে পর্যন্ত এখনো এপেক্সের বা আরো ভালো যদি কোকা বা আরো যদি কোনো নামি দামি কোম্পানি, যদি স্কোয়ার বাংলাদেশে অথবা এসিআই, এদেরও কিন্তু এখনো অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়। কেন? মানে এদের প্রোডাক্ট তো বাটা, এদের প্রোডাক্ট তো অলরেডি আমরা ইউজ করি, তারপরেও কিন্তু তাদের অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়, কারণ মার্কেটে টিকে থাকার জন্য। দে আর অলরেডি ইন দা ম্যাচুরিটি স্টেজ, তো এই স্টেজে টিকে থাকার জন্য তাদেরকে কিন্তু করতে হয়। যাই হোক, গ্রোথ। তো বিভিন্ন প্রকার অ্যাডভার্টাইজমেন্ট মাধ্যমে মানুষজন জেনেছে তোমার প্রোডাক্ট সম্পর্কে, মানুষজন এখন তোমার প্রোডাক্ট কিনতেছে, দেখতেছে। তো এখন এই স্টেজে তোমার গ্রোথ স্টেজ, অর্থাৎ তোমার ডিমান্ড বাড়ছে, প্রোডাকশন বাড়ছে, সাপ্লাই বাড়ছে। বলা হচ্ছে বাই দা গ্রোথ স্টেজ কনজিউমার আর অলরেডি টাকিং টু দা প্রোডাক্ট, ইনক্রিজিংলি বাইং ইট, and the product concept is proven, the becoming more popular and sales are increasing, বৃদ্ধি পাচ্ছে। Other companies become aware about the product and its space of the market, and which is being to draw the attention, increasingly pull the revenue. এইখানে তোমার চ্যালেঞ্জ হচ্ছে, তোমার প্রোডাক্টটা যখন তুমি কম দামে ছেড়েছো, একটু কম দামে সেম কোয়ালিটি দিয়ে মার্কেটটা ধরার জন্য, তো মানুষজন তোমার প্রোডাক্টটা কিনতেছে, ঠিক সেই সময় অন্যান্য কোম্পানিও কিন্তু মার্কেট অ্যানালাইসিস করবে, এবং মার্কেট অ্যানালাইসিস করার পর মার্কেট ধরার জন্য তারাও কিন্তু চেষ্টা করবে, হয়তো তাদেরও প্রোডাক্টের দাম কমাবে বা আরো কোনো টেকনোলজি বা টেকনিক ইউজ করবে। সো ইন দিস কেসেস ইফ দ্য কম্পিটিশনটা কিন্তু বেড়ে যাচ্ছে, তো if competition for the product is especially high, the company may still heavily invest in advertising, promotion, এগুলো কিন্তু করতেই থাকে। ঠিক আছে, এই যে অ্যাডভার্টাইজিং, প্রমোশন, এগুলো কিন্তু এই জন্যই দরকার। অ্যাজ এ প্রোডাক্ট অর গ্রোয়িং, দ্য মার্কেট এক্সপান্ড, দ্য প্রোডাক্ট গ্রোথ। ওকে, এটা গ্রোথ স্টেজে চলবে, একই সাথে অ্যাডভার্টাইজমেন্ট চলবে, একই সাথে প্রোডাক্ট কোয়ালিটি ইমপ্রুভমেন্ট চলবে, ডিস্ট্রিবিউশন চলবে, মানুষ আরো বেশি করে জানছে, অন্যান্য কয়েকটা প্রোডাক্টের মতোই তোমার এই প্রোডাক্টটা থেকে যাবে। ওকে, আস্তে আস্তে সেটা ম্যাচুরিটির দিকে যাবে। তো এখানের ক্রাইটেরিয়া গুলো কি কি? যেমন সেলসটা বাড়া শুরু হবে, র্যাপিডলি রাইজিং সেলস বাড়বে, কস্ট এভারেজ কস্ট পার কাস্টমার, মোটামুটি প্রফিটসটা তোমার শুরু হবে। ঠিক আছে, মার্কেটিং অবজেক্টিভস, ম্যাক্সিমাম মার্কেট, অর্থাৎ যত জায়গায় আছে, শহরে, বন্দরে, গ্রামে ছড়িয়ে দেওয়া যায় তোমার প্রোডাক্টটাকে। প্রোডাক্ট বলছে অফার, এক্সটেনশন, সার্ভিস, ওয়ারেন্টি, গ্যারান্টি দিচ্ছ তুমি। প্রাইসটা মোটামুটি রাখতে হবে মার্কেট ধরে রাখার জন্য বা পেনিট্রেট করার জন্য মার্কেটে। ডিস্ট্রিবিউশন বলা হচ্ছে যে বিল্ড ইন্টেন্সিভ ডিস্ট্রিবিউশন, যত র্যাপিডলি স্মুথলি করা যায়। অ্যাডভার্টাইজিং, অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট এন্ড মাস মার্কেট, সেটা নানা প্রকার অ্যাডভার্টাইজিং কিন্তু থাকতেই হচ্ছে। ওকে, নাও আফটার গ্রোথ স্টেজ ইউ আর গোয়িং টু এন্টার ইনটু দা ম্যাচুরিটি স্টেজ। ম্যাচুরিটি স্টেজে কি? এই স্টেজে মনে করো তোমার প্রোডাক্ট
আরো 10টা কোম্পানি 5টা কোম্পানির মতো একই রকম হয়ে গেছে। যেমন বাজারে এখন যদি আমরা বলি নানা প্রকার ড্রিঙ্কস রয়েছে, কোকা কোলা, পেপসি, তারপর কি মোজো মোজো ইত্যাদি রয়েছে, ঠিক আছে? তো এই স্টেজে তোমার প্রোডাক্ট আরো কয়েকটা প্রোডাক্টের মতো তোমার সেলস হচ্ছে, চলছে। বাট যখন তোমার সমসাময়িক ভাবে অন্য প্রোডাক্ট, তুমি যেমন তোমার প্রোডাক্টটা ম্যাচুরিটি স্টেজে নিয়ে গেছো, আরো অন্যান্য মানুষ কিন্তু নানা প্রকার আইডিয়া নিয়ে আরো নানা প্রকার প্রোডাক্ট মার্কেটে আনতেছে, তখন কিন্তু তোমারই প্রোডাক্টের উপর, সেলস এর উপর চাপ পড়ে যাবে এবং আস্তে আস্তে এটা কিন্তু ডিক্লাইন হওয়া শুরু করবে। তো এখন সবাই চেষ্টা করে তার ম্যাচুরিটি স্টেজটাকে ধরে রাখার জন্য, যে কতদিন এটাকে ধরে রাখা যায়। সেই ধরে রাখার জন্যই কিন্তু ওই অ্যাপেক্স আজকে পর্যন্ত অ্যাড দেয়, তারপর বাটা আজকে পর্যন্ত অ্যাড দেয়, ঠিক আছে? তাহলে কি হচ্ছে ম্যাচুরিটি এট দিস স্টেজ কি বলা হচ্ছে, when the product reaches the maturity it sells to trend show even a top and signaling the largely saturated market, already saturated, so the point of sales are even a start drop and pricing the stage can be trend to get competitive signaling। এই সময়ে কোম্পানিগুলো কি করে, নানা প্রকার পলিসি নেয়, ওই যে কখনো দাম কমে, কখনো বাড়ে, কখনো ছাড় দেয় ইত্যাদি ভাবে। সো এই ম্যাচুরিটি স্টেজে আমাদের সবসময় প্রোডাক্টটাকে মার্কেটে ধরে রাখতে হবে। বলা হচ্ছে given a highly saturated market it is typically to maturity stage of a product less than successful competitors and boost of competition and shake out point, কারণ তোমাকে অন্যান্য সবাই ঢাকাবে, হ্যাঁ, ভয়ে, মানে অন্যান্য প্রোডাক্ট যখনই মার্কেটে আসবে, সেম প্রোডাক্ট সেম জিনিস, তাহলে তোমার তোমার মার্কেটে গুরু দুধ আছে, আরো যদি গুরু দুধ মার্কেটে নতুন কোম্পানি নিয়ে আসে, মার্কেটে ফোন আছে, নতুন ফোন নিয়ে আসতেছে, সেই ক্ষেত্রে তো তোমার একটু ব্যবসা বিজনেসে কম হবে, তাই না? এইভাবে আস্তে আস্তে কি হয় যে এটা ম্যাচুরিটি স্টেজ থেকে ডিক্লাইন স্টেজে চলে যায়। তো ম্যাচুরিটি স্টেজের ফিনোমিনা গুলি কি কি আমরা যদি একটু দেখি, যেমন সেলস পিক সেল, প্রচুর বেচা বিক্রি হতেই থাকে, কস্ট কমে যায়, প্রোডাকশন কস্ট থেকে প্রফিটস বেশি হয়, ম্যাক্সিমাইজিং হোয়াইল ডিফেন্ডিং মার্কেট শেয়ার, প্রোডাক্ট হচ্ছে ডাইভার্সিফাই ব্র্যান্ড এন্ড মডেলস, নানা প্রকার, প্রাইস মোটামুটি সেম অন্যান্য কম্পিটিটরদের চেয়ে অথবা একটু বেশি, ডিস্ট্রিবিউশন সবখানে সারা দেশে ডিস্ট্রিবিউশন, অ্যাডভার্টাইজমেন্ট, স্টেজ ব্র্যান্ড ডিফারেন্স মোটামুটি চলে, এতটা নয়। তো এই ম্যাচুরিটি স্টেজের বৈশিষ্ট্যগুলি হচ্ছে এরকম। এরপরে চলে আসবো ডিক্লাইন স্টেজে। এখন মনে করো যে আরো যারা কম্পিটিটর আছে তারা হয়তো দি ম্যাচুরিটি স্টেজে সবাই তার প্রোডাক্টের ভ্যারাইটি আনে, প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট করে, মোড়কে চেঞ্জ করে ইত্যাদি। তো যখন ডিক্লাইন স্টেজে যাবে তখন এটার আস্তে আস্তে কিন্তু ডিমান্ডটা তুমি যতই চেষ্টা করো এটা চলে যাবে। ওই যে বললাম হেরিকেন, হেরিকেনের তো তখন নানা প্রকার কোম্পানি ছিল, তাই না? তো কিন্তু সময়ের সাথে সাথে সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের ইয়ে থেকে হারিয়ে গেছে। যেমন টাইপরাইটার, এরকম এখন কি যে সমস্ত প্রোডাক্ট গুলি আছে এগুলো হয়তো একদিন হারিয়ে যাবে। বলা হচ্ছে যে আগের যে লবণ ছিল, কি লবণ ছিল, পদ্মা, বা আরো আগে কি কি লবণ ছিল খোলা আমি জানি না, সেই লবণের কোম্পানি কিন্তু এখন নাই, ঠিক আছে? এখন মোল্লা সল্ট আছে, পুবালি লবণ স্যার, পুবালি পুবালি ছিল। পুবালি, কয়েকদিন পর হয়তো মোল্লা সল্টও থাকবে না, ঠিক আছে? সো এই ডিক্লাইন স্টেজে যেটা হচ্ছে, বলা হচ্ছে যে যতই কোম্পানি চেষ্টা করুক, although company will generate attempt to keep the product alive in the maturity stages as long as possible, decline every product is inventable, আস্তে আস্তে কি করছে, ডিক্লাইন করছে এবং মার্কেট থেকে সেটা একটা সময় চলে যাচ্ছে। সো এটাই হচ্ছে প্রোডাক্টের লাইফ সাইকেল যদি আমরা বলি। তবে এটার একটু ইয়েটা দেখে নেই, ক্যারেক্টারিস্টিক্সটা দেখে নেই আমরা, যে ডিক্লাইন স্টেজে প্রোডাক্টটার ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম। বলা হচ্ছে যে সেলস ডিক্লাইনিংয়ে চলে যায়, কস্ট তো উৎপাদন কস্ট ঠিক ল কস্টে থাকবে, প্রফিট বেচা বিক্রি না হলে প্রফিট তো কমবেই, অবজেক্টিভস কি রিডিউস অন্যান্য চিন্তা ভাবনা করে কিন্তু সেটা আসলে ডাউনওয়ার্ড চলে যায়, প্রোডাক্ট কি ফেস আউট ওয়ে, কাট প্রাইস, তারপর ওই সেল টেল দিয়ে শেষ করে দেয়, ডিস্ট্রিবিউশন অ্যাডভার্টাইজমেন্ট লেভেল চলে যায়, শেষ। ওকে, প্রোডাক্টের তাহলে ডিক্লাইনে চলে গেল। সো এই নতুন প্রোডাক্টের ক্ষেত্রে সব সময় এইভাবেই প্রোডাক্ট গুলো চলে। তো সেটার একটা উদাহরণ হিসেবে এখানে টাইপরাইটারের কথা বলা আছে, যখন হাতে লেখার পরিবর্তে যন্ত্রে লেখার সময় আসলো তখন কিন্তু এই টাইপরাইটারের প্রচুর ডিমান্ড ছিল, সেটা কিন্তু তার গ্রোথ থেকে ম্যাচুরিটি লেভেল ছিল। বাট যখনই প্রিন্টিং স্টেজ চলে আসলো, আমাদের অনলাইন আমাদের যে প্রিন্টার, টাইপ করার কম্পিউটার চলে আসলো, তখন কিন্তু আমাদের আর এই টাইপিং মেশিনের ডিমান্ডটা কমে গেল, সেটা কিন্তু তখন ডিক্লাইনে চলে গেল, যেমন হেরিকেনের কথা আমি বললাম। ওকে, নেক্সট, যে কোথায় পিএলসি এর ব্যবহারটা, কোথায় পিএলসি এর ব্যবহারটা সবখানে।
আমাদের যে প্রোডাক্ট ডিজাইন থেকে শুরু করে প্রোডাক্টের মার্কেটিং, বিক্রি, বিজনেস পুরোটাতেই পিএলসি জড়িত। যে ম্যাচুরিটি স্টেজে বা গ্রোথ স্টেজে তুমি কি কি পলিসি করলে প্রোডাক্টটা কিরকম হবে, ইন দিস কেসেস উই ইউজ পিএলসি। আমার প্রত্যেকটা প্রোডাক্ট লঞ্চ করার পূর্বে আমার কি করতে হয়, পিএলসি টা অ্যানালাইসিস করতে হয় যে এটা কি কতদিন চলতে পারে বা কি হতে পারে। যেমন শীতকালে এখন দোকানদাররা নতুন নতুন টুপি বের করতেছে, তাই না? তাহলে পিএলসি অ্যানালাইসিস করলে তো তোমাকে টুপিটা শীতকালেই আনতে হবে, গরমকালে তো আর বিক্রি হবে না। হ্যাঁ, গরমকালে বিক্রি হবে, যে এখনকার কমফোর্ট হচ্ছে ইয়েতে 1100 টাকা বা 2200 টাকা, সেটা যদি তুমি 500 টাকায় বিক্রি করো মানুষ কিনবে। যাই হোক, নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে অবশ্যই পিএলসি অ্যানালাইসিস করতে হবে এবং একই সাথে মার্কেট অ্যানালাইসিস তোমাকে করতে হবে। মার্কেট অ্যানালাইসিস যেমন রিভিউইং ডিমান্ড অফ দ্য প্রোডাক্টস, যে এক্সিস্টিং প্রোডাক্ট গুলো আছে সেগুলোর সাথে সেগুলো ডিমান্ডস কিরকম, এখানে কি ঘাটতি আছে, মানুষ কোনটা চাচ্ছে। তারপরে হচ্ছে অ্যাসেসিং ব্র্যান্ড পারসেপশন, কম্পিটিটর বেঞ্চমার্ক, হ্যাঁ কারা কারা আছে, আন্ডারস্ট্যান্ডিং কনজিউমার পারফরমেন্স এন্ড বিহেভিয়ার। মূলত কনজিউমার কি চাচ্ছে সেটা বুঝতে হবে। যে এখন যে ইয়ে আছে, গুঁড়ো দুধ আছে, সেটা গরম করে পানিতে গরম ইয়েতে দিলে দিতে হয়। তুমি গুঁড়ো দুধ নিয়ে আসলে যে এটার গরম করার প্রয়োজন নাই, পানিতে দিলেই এটা হয়ে যাবে, তাহলে তোমারটা বেশি কাটবে, তোমারটা বেশি হবে। সো these are the new approaches and the techniques to launch a product in a competitive market. ওকে, তুমি যদি এরকম একটা গুঁড়ো দুধ আনতে পারো, তাহলে বর্তমানে যেগুলো গুঁড়ো দুধ আছে সেগুলো তার দরকার নাই, সেগুলো তো তখন ইয়ে হয়ে যাবে, যেখানে মানুষ পানি দিয়ে গুলাই খেতে পারবে। তাই মানুষ একটা পানি কিনবে 1/2 লিটার আর একটা গুঁড়ো দুধ কিনে ঝাঁকায় খেয়ে ফেলবে। ওকে, যাই হোক, প্রোডাক্ট লাইফ সাইকেলের ক্ষেত্রে এখানে আরেকটা উদাহরণ যদি আমরা ইয়োগার্টের দেখি, যে ইন্ট্রোডাকশন, গ্রোথ, ম্যাচিউরিটি, মোটামুটি সেটা এখনো ডিক্লাইনিং স্টেজে যায়নি এরকম, ঠিক আছে? তো গ্রোথ স্টেজে এখানে যদি ইয়োগার্ট অ্যাভেলেবল ইন ফুড স্টোরস, তারপর ফাংশনাল এন্ড প্লেন প্যাকেজিং, প্রমোটেড হেলথ ফুড। দেখো অনেক সময় কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা প্রচুর কাজ করে, প্যাকেজিংটা প্রচুর কাজ করে, হ্যাঁ, যে চকচকে। যাই হোক, সময় কম। কিভাবে একটা প্রোডাক্ট লাইফ সাইকেল এক্সটেন্ড করব আমরা, দিস ইজ এটা দিয়ে শেষ করব, যে কিভাবে প্রোডাক্টের লাইফ সাইকেলটাকে এক্সটেন্ড করা যায়, কিভাবে বৃদ্ধি করব। এটা সাধারণত কখন, যখন তোমার প্রোডাক্টটা ম্যাচিউরিটি স্টেজে চলে আসবে, তখন তখন তো কিন্তু তোমার ডিক্লাইন হবার ভয়টা থেকে যায়, যে এই বুঝি গেল, এই বুঝি গেল। তো তখন মানুষ সাধারণত কি করে, অ্যাডভার্টাইজিং এন্ড প্যাকেজিং, এই অ্যাডভার্টাইজমেন্ট এবং প্যাকেজিংটার উপর প্রচুর জোর দেয়। বলা হচ্ছে যে the structure of your advertising and physical appearance of your product should be always be considered who is targeting of the product. তুমি যখন কোনো একটা প্রোডাক্ট ডেভেলপমেন্টে থাকবা, তোমাকে অবশ্যই টার্গেট অডিয়েন্সের কথা মাথায় রাখতে হবে। যেমন জুতার ক্ষেত্রে এখন কেউ পিন চায় না, জুতার ক্ষেত্রে এত ভেজাল কেউ চায় না, সহজ, হ্যাঁ, আবার আর্ট মানে সফিস্টিকেটেড তো হতে হবে। সো লাইক অ্যাডভার্টাইজমেন্ট, একই সাথে প্যাকেজিং কত বেশি চকচকে। দুইটা, তোমার মনে করো আলুর চিপস তোমার সামনে আছে, একটা হচ্ছে এমনি নরমাল প্লাস্টিকে ভরা, আর একটা হচ্ছে একটু চকচকে ছবি টবি দেওয়া, তুমি অবশ্যই সেটা নিবা, ঠিক আছে? দিস প্যাকেজিং অফ দ্য প্রোডাক্ট। প্রাইস এন্ড স্পেসিফিকেশন, প্রথমত স্পেসিফিকেশনের কথা যদি বলি, তোমাকে মার্কেটে টিকতে গেলে ম্যাচুরিটি স্টেজে অবশ্যই তোমার স্পেসিফিকেশনে পরিবর্তন আনতে হবে, কারণ অন্যান্য কম্পিটিটররা অলরেডি তোমার সাথে আছে, এবং সেই সাথে প্রাইসের ক্ষেত্রেও কিন্তু তোমাকে একটু নেগোশিয়েট করতে হবে, না হলে কিন্তু তোমার প্রোডাক্টটা মার্কেটে টিকবে না। সো এখন যদি বাটা মনে করে তার দাম ডাবল করে দিবে, বাটা তো আর কেউ কিনবে না। সো ইউ ক্যান অলসো অ্যাক্সেস ইউর প্রোডাক্ট ফিচার্স এন্ড প্রাইস পয়েন্ট দ্যাট বিগারিং offered it. You can those choose and their lower price product attempt to the prolong and is happy increasing the sense of value. You can few features product engaging the place of industry. নতুন কালার আনতে পারো, নতুন সাইজ আনতে পারো। ওকে, নিউ প্ল্যাটফর্মস। ওকে, আরো একটা উপায় হচ্ছে যে new market platform, maximize your product longevity. You should always explore possibility and launching your product new markets, new platform, নতুন করে প্ল্যাটফর্ম। যেমন আমরা আগে ডিভিডি দেখতাম, এখন কি আমরা ইউটিউব দেখি, ইউটিউবের থেকে আবার নেটফ্লিক্স দেখি, আবার এরকম কিছু বঙ্গ টেলিভিশন দেখি বা বঙ্গ টিভি দেখি। লাইক এরা কি করছে, এটাকে আরো কাস্টমাইজ করে ফেলছে, এখানে কিন্তু তখন কি স্পেশাল কিছু মুভি বা এগুলো পাওয়া যায়, তাই না? ইউটিউবে যেগুলো পাওয়া যায় না, তখন নেটফ্লিক্সে কিন্তু সেগুলো পাওয়া যায়। এই যে এটা ছিল মার্কেট প্ল্যাটফর্ম, একই জিনিস, ঠিক আছে, একই জিনিস, কিন্তু সেটাকে এরকম করে কাস্টমাইজ করা হচ্ছে। নিউ প্ল্যাটফর্ম বা মার্কেটস এ তোমার প্রোডাক্টটা তোমাকে লঞ্চ করতে হবে বা তোমার প্রোডাক্টটা তোমাকে শো করতে হবে। এই সমস্ত মোটামুটি পলিসি হলে তোমার প্রোডাক্টটা, অর্থাৎ তোমার ম্যাচুরিটি লেভেলটাকে আরো এক্সটেনসিফাই করা যায়, আরো বাড়ানো যায়।
যে এখন মনে করো মোল্লা সল্টে আয়োডিনের পরিমাণ এত, এটার সাথে আরো কিছু খনিজ উপাদান বললো, এখন অ্যাডভার্টাইজমেন্টে আইলো একটা যে মোল্লা সল্ট এখন নতুন রূপে। তাহলে মোল্লা সল্ট কি নতুন রূপে? অবশ্যই চোখ যাবে যেখানে এখানে আয়োডিন এতটুকু আছে, এখানে ভিটামিন সি ঢুকানো হয়েছে, ইত্যাদি ইত্যাদি ঢুকানো হয়েছে। ঠিক আছে, তখন কিন্তু তুমি মোল্লা সল্টের যে ম্যাচুরিটিটা সেটা কিন্তু থেকেই যাবে, যে এখানে 10 বার রিফাইন করা হয়েছে, 5 বার রিফাইন করা হয়েছে, এই যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো, তখন কিন্তু তুমি সেটা কিনতে আগ্রহী থাকবা। ঠিক আছে, এই যে এটা হচ্ছে কাস্টমার স্ট্র্যাটেজি, বুঝে টার্গেট অডিয়েন্স কে বেচ করে কিন্তু তারা এটা করে থাকে। সো দিস আর দ্য চিপস। হোপফুলি পটাটো অনেক কিছু চিন্তা করছে টিকে থাকার জন্য। আজকে এ পর্যন্তই আমাদের সম্পর্কে, যেটা আমরা আজকে দেখলাম।